আচ্ছা, যেটা আমি বলছিলাম যে এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট কিন্তু একে অপরের সঙ্গে খুবই নিবিড়ভাবে যুক্ত আছে। কারণ আমাদের যে বর্তমান পরিস্থিতিতে হিউম্যান কমফোর্ট যত বেড়ে চলেছে তত এনার্জির ডিমান্ড বেড়ে চলেছে, এবং এনার্জির ডিমান্ড যত বেড়ে চলেছে সেই এনার্জি ডিমান্ডকে মিট করবার জন্য এনার্জি প্রোডাকশনও বাড়াতে হয়েছে। তো যত এনার্জি প্রোডাকশন বাড়ছে, এনার্জি প্রোডাকশন যেহেতু মেনলি ফসিল ফুয়েল বেসড পাওয়ার প্ল্যান্ট থেকেই এখনো পর্যন্ত বেশিরভাগ এনার্জি প্রডিউস করা হয়, তো সেই কারণে আমরা বলতে পারি যে যত এনার্জি ডিমান্ড বাড়ছে তত কিন্তু তার অ্যাডভার্স যে এফেক্ট সেটা কিন্তু এনভায়রনমেন্টের ওপরে পড়ছে। তো তার জন্য যেরকম এনার্জি নিডস যেরকম বেড়ে চলেছে পৃথিবীতে, মানে এনার্জির চাহিদা যেরকম বেড়ে চলেছে ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে সাথে এবং পপুলেশন বাড়ার সাথে সাথে, সেরকম ভাবে কি হচ্ছে না, এনভায়রনমেন্টের ওপরেও একটা খারাপ প্রভাব বেড়ে চলেছে। গ্লোবাল যে ক্লাইমেট, অর্থাৎ পৃথিবীর যে জলবায়ু, তার উপরেও একটা প্রভাব পড়ছে, এবং হিউম্যান হেলথ অর্থাৎ মানুষের স্বাস্থ্যের ওপরেও কিন্তু এর একটা প্রভাব পড়ছে। তো এনার্জি প্রোডাকশন এটা তো বন্ধ করলে চলবে না, এনার্জি প্রোডাকশনও করতে হবে, এবং তারই সাথে সাথে কি করতে হবে না, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন গুলো যেন না হয় সেটাকেও কন্ট্রোল করতে হবে। তো সেইটাকে করবার জন্য পৃথিবীর সমস্ত দেশ তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে কিছু ইন্টারন্যাশনাল প্র্যাকটিস সেট করা হয়েছে। এই যে প্র্যাকটিস গুলোর কথা বলা হচ্ছে এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, মানে হচ্ছে এগুলো পৃথিবীর সমস্ত দেশ এই সমস্ত প্র্যাকটিস গুলোকে ফলো করবে, এবং এগুলো সেই কারণেই বলা হচ্ছে ইন্টারন্যাশনালি ফলোড প্র্যাকটিস। কি জন্য করা হয়েছে না, এনভায়রনমেন্টকে কন্ট্রোল করবার জন্য এটা করা হয়েছে। এবার এই যে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যেখানে কিনা পলিউশন তৈরি হচ্ছে, যেটার জন্য পলিউশন হচ্ছে, মানে বিভিন্ন প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং তার সঙ্গে রিলেটেড কিছু পলিউশনে হচ্ছে, এদেরকে কি করতে হবে না, কিছু এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম আছে যেগুলো গ্লোবালি অ্যাকসেপ্টেড। পৃথিবীর সমস্ত দেশে যত ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আছে তাদের সবাইকে ওই সমস্ত এনভায়রনমেন্টাল প্র্যাকটিস যেগুলো আছে সেগুলোকে কিন্তু মেনে চলতে হবে। তবেই একমাত্র কি হবে না, তবেই একমাত্র এই যে সমস্ত এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের যে খারাপ প্রভাব সেগুলোর হাত থেকে মানুষ রক্ষা পাবে। এবার হচ্ছে কি না, এনার্জি ইউজ অ্যান্ড এনভায়রনমেন্ট এটা হচ্ছে পরস্পর রিলেটেড। তো সেই কারণে আমাদেরকে কি করতে হবে যে এফেক্টিভ ওয়েতে এনার্জি কনজারভেশন করতে হবে, যাতে আমরা এনভায়রনমেন্টাল বেনিফিটস গুলোকে পেতে পারি। ঠিক আছে, এফেক্টিভ ম্যানারে, এমন নয় যে কোনো জায়গায় হয়তো বেশি পরিমাণে এনার্জি আমরা ইউটিলাইজ করে নিলাম, তাতে হয়তো আমাদের বিশেষ ক্ষতি হলো না, কিন্তু তার ওই এনার্জিটা প্রডিউস করতে গেলে যে প্রোডাকশন ইউনিট, এনার্জি যেখানে প্রোডাকশন হচ্ছে সেখান থেকে তো পরিবেশে যে দূষণকারী যে পদার্থ সেগুলো তো নির্গত হচ্ছে, সেগুলো বেশি মাত্রায় নির্গত হচ্ছে, এবং তার ফলে পরিবেশের কিন্তু ক্ষতি হচ্ছে, এনভায়রনমেন্টের কিন্তু ক্ষতি হচ্ছে। তো সেই কারণে কি করতে হবে, অপটিমাল মেজার্স আমাদেরকে নিতে হবে যাতে সমস্ত জায়গায় এনার্জি যতটা সম্ভব কনজারভেশন করা যায়, এনার্জিকে সংরক্ষণ যতটা সম্ভব করা যায়। ঠিক আছে, এবং বিশেষ করে বিভিন্ন যে মিনারেল এবং মেটালার্জিক্যাল ইন্ডাস্ট্রি সেগুলোর ক্ষেত্রে এই অপশনটা আরো বেশি, সেই সমস্ত ইউনিট, সেই সমস্ত যে প্ল্যান্ট আছে সেখানে কিন্তু আরো বেশি মাত্রায় এই এনার্জি কনজারভেশনের ব্যাপারটা আরো বেশি মাত্রায় উল্লেখযোগ্য, কারণ সেখানে কি না, সেখানে হচ্ছে এনার্জি অডিটের মাধ্যমে এনার্জি কনজারভেশন অনেক বেশি মাত্রায় করার পসিবিলিটি আছে, এবং সেইগুলোর মাধ্যমে সাস্টেনেবল ডেভেলপমেন্টে অনেক বেশি ভালোভাবে করা সম্ভব। সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে কি, ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নতি, ঠিক আছে, ডেভেলপমেন্ট উন্নয়ন হচ্ছে, এটাকে ডেভেলপমেন্ট আমরা বলি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে ডেভেলপমেন্টটা এখন যেটা হচ্ছে সেটার সুপ্রভাব আমরা পাচ্ছি, কিন্তু যাতে ফিউচার জেনারেশন যারা আছে তারাও যেন এই এনার্জি এবং এনভায়রনমেন্ট এর যে এফেক্ট বা এর যে ভালো এফেক্ট গুলো সেগুলো থেকে বঞ্চিত না হয়। মানে এমন নয় যে এখনই আমরা ডেভেলপমেন্ট এমন করব যে এখনই সমস্ত এনার্জি আমরা ইউটিলাইজ করে ফেলবো এবং নেক্সট যারা জেনারেশন আছে তাদের জন্য কোনো এনার্জি বেঁচে থাকবে না, এটা কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট নয়। সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে হচ্ছে এমন সিস্টেমেটিক ম্যানারে ডেভেলপমেন্ট করা হবে এবং এনার্জিকে কনজারভেশন করা হবে যাতে ফিউচার জেনারেশন যারা আছে তাদের জন্য যথেষ্ট পরিমাণে এনার্জি অবশিষ্ট থাকে। তো এই পদ্ধতিটা ফলো করতে হবে সাস্টেনেবল ডেভেলপমেন্টের পলিসি। ঠিক আছে, এবারে আমরা চলে আসব যে কি হচ্ছে যে এনার্জি ইন্ডাস্ট্রিয়াল প্রসেস from the mining ores to the extraction of metal not only suffer
energy waste but also generate a variety of gaseous, liquid and solid waste in considerable quantity। মানে শুধুমাত্র এই যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, বিশেষত যে মাইনিং ইন্ডাস্ট্রি বা মিনারেল ইন্ডাস্ট্রি, সেগুলোতে যে শুধুমাত্র আমাদের এনার্জি ওয়েস্ট হচ্ছে তাই নয়, মানে এনার্জি যতটা খরচ করা দরকার তার থেকে বেশি মাত্রা এনার্জি খরচ হচ্ছে তাই নয়, তার সাথে সাথে বিভিন্ন রকমের বর্জ্য পদার্থ উৎপন্ন হচ্ছে। বর্জ্য পদার্থের মধ্যে গ্যাসিয়াস কিছু ওয়েস্ট থাকতে পারে, লিকুইড ওয়েস্ট থাকতে পারে, সলিড ওয়েস্ট থাকতে পারে, এগুলোও কিন্তু যথেষ্ট মাত্রায় তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার এগুলো হচ্ছে ওয়েস্ট অফ এনার্জি। এবং এই যে সলিড ওয়েস্ট, এগুলোকে রিইউজ করা যেতে পারে। কিছু এমন থাকে যেগুলোকে সঠিকভাবে ডিসপোজ করার দরকার আছে। কিছু সলিড ওয়েস্ট এরকম থাকে যেগুলো পরিবেশে যদি মেশে, সেগুলো পরিবেশকে আরো বেশি মাত্রায় দূষিত করে মানুষের স্বাস্থ্যের পক্ষে আরো ক্ষতিকারক প্রভাব ডেকে আনতে পারে। তো সেগুলোকে যথাযথ কেয়ারের সঙ্গে ডিসপোজ অফ করতে হবে। তো এইগুলোকে কিন্তু ফলো করতে হবে। এবার এই যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, এর কিন্তু প্রভাব অর্থের বিনিময়ে আমরা বিচার করতে পারবো না। এনভায়রনমেন্টের ডিগ্রেডেশনের যে প্রভাব সেটা কিন্তু প্রচন্ড বেশি, এবং তার প্রভাবে গোটা মানুষের যে সভ্যতা, সেই সভ্যতার উপরে তার প্রভাব পড়তে পারে। ঠিক আছে, এবং এটা সেই কারণবশত বর্তমানে যে ডেভেলপমেন্ট পলিসিগুলো নেওয়া হবে, যে কোনো ইন্ডাস্ট্রি হোক বা যে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটই হোক, সেখানে কি করে এনার্জি কনজারভেশন করতে হবে সেই ব্যাপারে যেরকম লক্ষ্য রাখতে হবে, সেরকম সাথে সাথে দেখতে হবে যেন সেই ইউনিট বা সেই প্রোডাকশন ইউনিট থেকে যেন কোনো বেশি মাত্রায় দূষণকারী পদার্থ পরিবেশে না মেশে, এবং তার জন্য এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন যতটা সম্ভব যেন কম হয়। তো এটাই হচ্ছে এনার্জি, আমরা অডিট সাবজেক্টটা পড়ছি, এনার্জি কনজারভেশন অ্যান্ড অডিট। এই সাবজেক্টের মধ্যে কিন্তু এই ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে, যে এনার্জি কনজারভেশনের সাথে সাথে যাতে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনটাও যতটা সম্ভব কম মাত্রায় হয়, সেই ব্যাপার দিকে আমাদেরকে নজর দিতে হবে। ঠিক আছে, তো প্রথমে এবার আমরা চলে আসছি যে গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট ব্যাপারটা কি? Greenhouse effect is the process by which the radiation from the planet's atmosphere warms the planet's surface to a temperature above what it would have been in absence of atmosphere. If the planet's atmosphere contains, এটা radiatively active elements, that is greenhouse gases, the atmosphere radiates in all directions. Part of this radiation is radiated towards the surface and thereby warming it. এই কথাটার মানে কি? গ্রিন হাউস এফেক্ট হচ্ছে এমন একটা প্রভাব যার মাধ্যমে পৃথিবী বা যে কোনো প্ল্যানেট, ঠিক আছে, তার যে অ্যাটমসফিয়ারটা কি করছে না, প্ল্যানেটসের সারফেসটাকে গরম করে দিচ্ছে। ঠিক আছে, প্ল্যানেটের সারফেসটাকে গরম করে দিচ্ছে। সাপোজ এটা হলো আমাদের প্ল্যানেটের সারফেস। ঠিক আছে, প্ল্যানেটের সারফেস, এবং আমরা ভাবছি উপরে একটা অ্যাটমসফিয়ার আছে, এটাকে আমরা অ্যাটমসফিয়ার ভাবছি। ঠিক আছে, এবার কি হচ্ছে, ধরো এখানে সূর্য আছে, সূর্য থেকে যে এনার্জি সোর্স আছে, সেই এনার্জিটা আমাদের প্ল্যানেটে আসছে, প্ল্যানেট সারফেসে আসছে, এবং কি হচ্ছে যে প্ল্যানেট এটা কিন্তু সেই এনার্জিটাকে অনেকটা রেডিয়েট করে দিচ্ছে, চারিদিকে রেডিয়েট করে দিচ্ছে। এবার এই যে এনার্জিটা সূর্য থেকে আসছে, এই এনার্জিটা কি? এই এনার্জিটা হচ্ছে আমাদের ভিজিবল লাইটের যে এনার্জি, সেই এনার্জি। ঠিক আছে, আর পৃথিবী যে সেটাকে রেডিয়েট করছে, এটা হচ্ছে ইনফ্রারেড। এটা হচ্ছে ইনফ্রারেড ফ্রিকোয়েন্সিতে থাকে। এটা হচ্ছে ভিজিবল লাইটের ফ্রিকোয়েন্সিতে থাকে, এগুলো হচ্ছে ইনফ্রারেড ফ্রিকোয়েন্সির লাইট এনার্জি। এবার এই যে এনার্জিটা রেডিয়েট করে দিচ্ছে, পৃথিবীর ওপরে একটা অ্যাটমসফিয়ার আছে। এই অ্যাটমসফিয়ারের মধ্যে কি আছে? অ্যাটমসফিয়ারের মধ্যে কিছু রেডিয়েটিভলি অ্যাক্টিভ এলিমেন্ট থাকে, অ্যাক্টিভ গ্যাসিয়াস এলিমেন্ট থাকে। এই যে রেডিয়েটিভলি অ্যাক্টিভ গ্যাসিয়াস এলিমেন্ট, এই গ্যাসিয়াস এলিমেন্টগুলোকে কি বলা হয় না, এগুলোকে বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস।
ঠিক আছে, রেডিয়েটিভলি অ্যাক্টিভ দিস গ্যাসিয়াস এলিমেন্ট, এদেরকেই বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এরা কি করে? গ্রিন হাউস গ্যাস এরা হচ্ছে এই যে এনার্জি যেটা সূর্য থেকে পৃথিবীতে আসছে এবং পৃথিবীর সারফেস থেকে সেগুলো আবার চারিদিকে রেডিয়েট হয়ে যাচ্ছে, সেই এনার্জিটাকে এরা ট্র্যাপ করে নিচ্ছে। এই রেডিয়েটিভলি অ্যাক্টিভ এলিমেন্টস গুলো এই এনার্জিটাকে ট্র্যাপ করে নিচ্ছে, নিজেদের মধ্যে ট্র্যাপ করে রাখছে। ঠিক আছে, এবং তারপরে তারা সেটাকে চারিদিকে বিকিরণ করছে, এ আবার এটাকে চারদিকে ধরো বিকিরণ করছে, এবং সেই যে চারিদিকে বিকিরণটা করছে তার মধ্যে কিছু এনার্জি আবার পৃথিবীর সারফেসে ব্যাক হয়ে চলে আসছে। রেডিয়েটিভলি অ্যাক্টিভ এই যে এলিমেন্ট, সেগুলো থেকে কিছু এনার্জি ব্যাক হয়ে আবার পৃথিবীর সারফেসে চলে আসছে, এবং এই যে পৃথিবীর সারফেসে চলে আসছে কিছু এনার্জি, তার জন্যই কিন্তু পৃথিবীর সারফেস যে টেম্পারেচার সেটা একটা নির্দিষ্ট তাপমাত্রা বজায় থাকতে পারছে, আদারওয়াইজ কিন্তু এই নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখা সম্ভব হতো না। তাহলে মানে যদি অ্যাটমসফিয়ার না থাকতো, যদি মনে করো এখানে অ্যাটমসফিয়ার যদি না থাকতো, তাহলে কি হতো? এই পৃথিবী যেটা রেডিয়েট করতো এনার্জি, সে রেডিয়েট করা এনার্জিটা পুরোপুরি আবার চারিদিকে ছড়িয়ে যেত, কোনো ভাবে ওটাকে তো আর ট্র্যাপ করা যেত না। চারিদিকে ছড়িয়ে গেলে পৃথিবীর যা গড় তাপমাত্রা যা হতো, সেটা কিন্তু বর্তমানে যা গড় তাপমাত্রা পৃথিবীর আছে তার তুলনায় অনেকটাই কম হতো। এই যে গ্যাসগুলোকে আমরা বলছি, এগুলো কি গ্যাস? এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, এবার দেখো, অন আর্থ সোলার রেডিয়েশন at the frequencies of the visible light largely passes through atmosphere to warm the planetary surface। মানে যেটা যে লাইটটা আসে সূর্য থেকে সেটা কি কি ধরনের লাইট? সেটা হচ্ছে ভিজিবল লাইট। ভিজিবল লাইট মানে যে লাইট আমরা দেখতে পাই। ঠিক আছে, আমাদের দেখার উপযোগী যেরকম লাইট সেগুলোকে আমরা ভিজিবল লাইট বলি। সেই ফ্রিকোয়েন্সির লাইট এনার্জি কিন্তু পৃথিবীতে আসে অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়েই আসে, and the surface itself emits energy at lower frequency of infrared thermal radiation। মানে এই যে লাইট এনার্জি যেটা সূর্য থেকে পৃথিবীতে আসছে, এটা হচ্ছে ভিজিবল লাইট। এর ফ্রিকোয়েন্সি যা হয়, এর ফ্রিকোয়েন্সি কিন্তু বেশি হয়। আর যেটা ইনফ্রারেড লাইট, যেটা পৃথিবীর সারফেস থেকে রেডিয়েট হচ্ছে, এটা হচ্ছে ইনফ্রারেড লাইট, এর কিন্তু ফ্রিকোয়েন্সি কম হয়। ফ্রিকোয়েন্সি কিন্তু কম হয়, এবং ফ্রিকোয়েন্সি কম হলে আমরা কি জানি? ওয়েভলেংথ কিন্তু এর বেশি হয়। ভিজিবল লাইটের ওয়েভলেংথ কত হয়? ভিজিবল লাইটের ওয়েভলেংথ কিন্তু 400 থেকে 700 ন্যানোমিটার এই রেঞ্জে থাকে। অন্যদিকে ইনফ্রারেডের যে ওয়েভলেংথ সেটা কিন্তু 700 থেকে 1000 ন্যানোমিটার এই রেঞ্জের মধ্যে থাকে। তার মানে বুঝতে পারছো, যেটা রেডিয়েট করা যে এনার্জি তার কিন্তু ওয়েভলেংথ বেশি আর ফ্রিকোয়েন্সি কম। ঠিক আছে, তার মানে পৃথিবীর সারফেস থেকে যেটা নির্গত হচ্ছে, রেডিয়েট হচ্ছে, সেটা হচ্ছে ইনফ্রারেড লাইট। এবার এই যে ইনফ্রারেড রেডিয়েশন, it is absorbed by the greenhouse gases in the atmosphere। অ্যাটমসফিয়ারে যে রেডিয়েটিভলি অ্যাক্টিভ এলিমেন্টস অর্থাৎ কিনা গ্রিন হাউস গ্যাস, তারা এই এনার্জিটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। দ্য গ্যাসেস also radiate energy, some of which is directed to the surface and lower atmosphere। মানে যেটা কিনা এই গ্যাসিয়াস এলিমেন্ট এরা অ্যাবজর্ব করে বসে থাকছে না, এরা যেটা অ্যাবজর্ব করলো সেই এনার্জিটাকে এরাও আবার চারিদিকে রেডিয়েট করবে, এবং যেটা রেডিয়েট করবে তার কিছু অংশ কিন্তু আবার লোয়ার অ্যাটমসফিয়ার, মানে তার তলায়, অ্যাটমসফিয়ারের তলায় যে অংশ সেই দিকে, এবং পৃথিবীর সারফেসের দিকে আবার কিছুটা ডাইরেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, এবার রেডিয়েট এনার্জি যদি পৃথিবীর সারফেসের দিকে ডাইরেক্টেড হয়, তাহলে পৃথিবীর সারফেসটা আবার গরম হবে। অ্যান্ড দ্য মেকানিজম ইজ নেমড আফটার the effect of solar radiation passing through glass and warming a greenhouse। ঠিক আছে, এই যে এফেক্টটা, এটাকে কার সঙ্গে তুলনা করা হয় না? এটাকে তুলনা করা হয় একটা কাঁচের ঘর। ঠিক আছে, কাঁচের ঘর যদি রাখা হয়, সেই কাঁচের ঘরের মধ্যে দিয়ে কি হবে? সোলার এনার্জি তার ভেতরে প্রবেশ করবে, তার ভেতরের অংশটাকে গরম রাখবে। ঠিক আছে, এবং সেই এনার্জি কিন্তু বাইরে বেরোতে পারবে না। ঠিক আছে, এবং এই যে একটা চাষের পদ্ধতি, এই পদ্ধতি বিদেশে অবলম্বন করা হয়। গ্রিন হাউস যে একটা তৈরি করা হয়, গ্রিন হাউস তৈরি করে চাষ করা হয়। ঠিক আছে, কারণ সেখানে তাপমাত্রা কম থাকে, সেখানে সূর্যের আলোকে একটা গ্রিন হাউসের মধ্যে, মানে কাঁচের ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেই এনার্জিটাকে বাইরে বেরোতে দেওয়া হয় না, এবং তার মাধ্যমে ভেতরের তাপমাত্রাকে একটু বেশি বজায় রাখা হয়। এটা হচ্ছে একটা চাষের উপায়, যেটাকে গ্রিন হাউস বলা হয়। এবং দেখা যাচ্ছে পৃথিবীর যে অ্যাটমসফিয়ারের মধ্যে যে গ্রিন মানে রেডিয়েটিভলি অ্যাক্টিভ এলিমেন্টস, যেগুলোকে গ্রিন হাউস গ্যাসও বলা হয়, সেইগুলো সেম কাজ করছে। মানে যেরকম কাঁচের ঘরের মধ্যে ওখানে এনার্জিটা বাইরে বেরোতে পারছে না, সেরকম ভাবে পৃথিবীর অ্যাটমসফিয়ারে থাকা এই যে সমস্ত রেডিয়েটিভলি অ্যাক্টিভ এলিমেন্টস, এরাও সেরকম পৃথিবীর যে তাপ শক্তি, যেটা পৃথিবীর তাপ মানে সারফেস থেকে রেডিয়েট হচ্ছে, সেটাকে
বাইরে ছড়িয়ে যেতে দিচ্ছে না, পৃথিবীর সারফেসটাকে গরম রাখতে সাহায্য করছে। তো সেই কারণেই দুটোর মধ্যে তুলনা করে এই যে পৃথিবীর অ্যাটমসফিয়ারে থাকা যে সমস্ত রেডিয়েটিভলি অ্যাক্টিভ এলিমেন্টস তাদেরকে গ্রিন হাউস গ্যাস এই নামটা দেওয়া হয়েছে। কিন্তু দুটো কিন্তু তার মধ্যে মানে এমন নয় যে গ্রিন হাউস যেটা চাষের কাজে ব্যবহার করা হয় আর পৃথিবীর যে গ্রিন হাউস সেটা হচ্ছে দুটো সেম, মানে এরকম বলা যাবে না। গ্রিন মানে পৃথিবীর অ্যাটমসফিয়ার যে গ্রিন হাউস এফেক্ট দেখাচ্ছে দুটো সেম এরকম বলা যাবে না। এর কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে বাট দ্য ওয়ে ইট রিটেনস হিট ইজ ফান্ডামেন্টালি ডিফারেন্ট অ্যাজ গ্রিন হাউস ওয়ার্কস বাই রিডিউসিং এয়ার ফ্লো। গ্রিন হাউস কি করে কাজ করে, চাষের জন্য যে গ্রিন হাউস ব্যবহার করা হয় সেটা কাজ করে হচ্ছে বাতাসের ফ্লোটাকে কমিয়ে দেয় and isolating the warm air inside the structure so that heat is not lost by the convection। মানে ওখানে বাতাসের যে প্রবাহ সেটাকে কন্ট্রোল করে দেওয়া হয়, বাতাস ফ্লো করতে পারে না এবং বাতাস যদি না ফ্লো করতে পারে ভেতরকার তাপ বাইরে আসতে পারে না। এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু একটা গ্রিন হাউস কাজ করে। মানে আমরা যদি একটা গ্রিন হাউস যেটাকে চাষের কাজে ব্যবহার করা হয় সেটার যদি ওয়ার্কিং প্রসিডিওর দেখি তার সঙ্গে কিন্তু পৃথিবীর যে অ্যাটমসফিয়ার সেটা যে গ্রিন হাউস এফেক্ট শো করছে দুটোর ওয়ার্কিং কিন্তু ফান্ডামেন্টালি পুরোপুরি ডিফারেন্ট, কিন্তু দুটোর এফেক্ট মোটামুটি সেম। মানে ওটাও হচ্ছে কাঁচের ঘরের অংশটাকে ভেতরের অংশটাকে গরম রাখতে সাহায্য করছে, আর অন্যদিকে অ্যাটমসফিয়ারের গ্রিন হাউস গ্যাসগুলো কি করছে না পৃথিবীর তাপমাত্রাকে বা পৃথিবীর অ্যাটমসফিয়ারের টেম্পারেচারটাকে একটা নির্দিষ্ট লেভেলে বজায় রাখতে সাহায্য করছে। তাই দুটোর মধ্যে ফান্ডামেন্টাল ওয়ার্কিং এ ডিফারেন্স আছে, কিন্তু ওভারঅল এফেক্ট অনুযায়ী একই রকম হওয়ার কারণে এই এফেক্টটাকে গ্রিন হাউস এফেক্ট বলা হয়। ঠিক আছে, এবার দেখো একটা ফ্যাক্ট যে ইফ অ্যান আইডিয়ালি থার্মালি কন্ডাক্টিভ ব্ল্যাক বডি ওয়ার ইন সেম ডিস্টেন্স ফ্রম দ্য সান অ্যাজ দ্যাট অফ আর্থ ইট উড হ্যাভ টেম্পারেচার অফ অ্যাবাউট 5.3 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, however since the earth reflects about 30% of the incoming sunlight, the idealized planet's effective temperature would have been -18 degree Celsius। মানে কি বলতে চাইছে, মানে হচ্ছে পৃথিবী এবং সূর্য তাদের মধ্যে যা দূরত্ব, ধরো এটা সূর্য এবং এখানে আছে পৃথিবী, ঠিক আছে, এটা ধরো পৃথিবী, তাদের মধ্যে যে দূরত্ব এই সেম দূরত্ব, এটা দূরত্বটা কত, প্রায় 15 কোটি কিলোমিটার। তো এই যে দূরত্ব, এই দূরত্বে যদি একটা সূর্য থেকে একটা ব্ল্যাক বডি থাকতো তাহলে কি হতো না, এই যে ব্ল্যাক বডিটার সারফেস টেম্পারেচার কত হতো, এই দূরত্ব অনুযায়ী এর সারফেস টেম্পারেচার দাঁড়াতো 5.3 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 5.3 ডিগ্রি সেলসিয়াস। এবং পৃথিবীতে যতটা তাপ শক্তি আসে সবটা কি অ্যাবজর্ব করে নেয়, অ্যাবজর্ব কিন্তু করে না, তার 30% প্রায় সে রেডিয়েট করে দেয়। 30% রেডিয়েটেড এনার্জি হচ্ছে যতটা এনার্জি ইনকামিং তার মধ্যে 30% রেডিয়েট করে দিচ্ছে। এবার এই পরিমাণে এনার্জি যদি পৃথিবী রেডিয়েট করে দিত তাহলে এখানে যদি কোনো অ্যাটমসফিয়ার কিছু না থাকতো তাহলে কি হতো, পৃথিবীর তাপমাত্রা 5.3 ডিগ্রি সেলসিয়াস তো থাকতো না, এটার তাপমাত্রা তখন কত দাঁড়াতো না, এর তাপমাত্রা দাঁড়াতো হচ্ছে প্রায় -18 ডিগ্রি সেলসিয়াস। এর তাপমাত্রা হয়ে যেত -18 ডিগ্রি সেলসিয়াস, কারণ 30% যেটা এনার্জি আসছে তার মধ্যে 30% সে রেডিয়েট করে ছেড়ে দিত। তাহলে তাপমাত্রা কত হতো, -18 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এতটা কম হতো। কিন্তু কিন্তু কি হচ্ছে না, সারফেস টেম্পারেচার অফ hypothetical planet is about 32 degree Celsius below the Earth's normal surface temperature, which is approximately 14 degree Celsius। কিন্তু এটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল প্ল্যানেট, মানে যদি আমরা ধরে নিতাম যে কোনো অ্যাটমসফিয়ার বা কিছু নেই সেই অবস্থায়, কিন্তু বাস্তবে তো অ্যাটমসফিয়ার আছে, পৃথিবীতে তো অ্যাটমসফিয়ার আছে। এবং পৃথিবীর গড় তাপমাত্রা কত, পৃথিবীর যদি আমরা সমস্ত জায়গাকার গড় তাপমাত্রা দেখি সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে +14 ডিগ্রি সেলসিয়াস, +14 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যদি অ্যাটমসফিয়ার না থাকতো তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা কত হতো, -18 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু অ্যাটমসফিয়ার আছে বলে পৃথিবীর গড় তাপমাত্রা হলো কত না, +14 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটা আমরা বলতে পারি যে অ্যাটমসফিয়ার থাকার জন্য পৃথিবীর যে সারফেস তার যে গড় টেম্পারেচার বা অ্যাভারেজ টেম্পারেচার সেটা প্রায় 32 ডিগ্রি বেশি। 14 থেকে -18 বিয়োগ করলে আমরা 32 পাই। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি দ্য অ্যাটমসফিয়ার টেম্পারেচার অফ দ্য আর্থ সারফেস ইজ অ্যাপ্রক্সিমেটলি 32 degrees Celsius higher than that of the hypothetical planet that would have radiated 30% of its incoming energy and if there were no atmosphere, যদি সেখানে কোনো অ্যাটমসফিয়ার না থাকতো তাহলে। ঠিক আছে, তাহলে
এমন নয় যে গ্রিন হাউস গ্যাসগুলো খুব খারাপ কাজ করছে, গ্রিন হাউস গ্যাস আছে বলেই তো পৃথিবীর অ্যাটমসফিয়ারে যে রেডিয়েটিভলি অ্যাক্টিভ এলিমেন্ট কিছু আছে বলেই তো তারা এই তাপটাকে শোষণ করতে পারছে এবং সেই তাপ শোষণ করে সেটাকে আবার রেডিয়েটও করছে। তার জন্যই পৃথিবীর গড় তাপমাত্রা 14°C এরকম লেভেলে বজায় আছে এবং সেটা পৃথিবীর মানুষের বসযোগ্য বসবাসের উপযুক্ত একটা তাপমাত্রা। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এই যে ডিফারেন্সটা ঘটছে, মানে অ্যাকচুয়াল সারফেস টেম্পারেচার যেটা পৃথিবীর হতো সেটা কত না -18°C, কিন্তু বর্তমানে কত আছে +14°C। এই যে ডিফারেন্সটা হচ্ছে, এই ডিফারেন্সটা হচ্ছে ইজ ডিউ টু অ্যাটমসফিয়ার থাকার জন্যই। ঠিক আছে, অ্যাটমসফিয়ার থাকার জন্যই কিন্তু এই ডিফারেন্সটা ঘটছে এবং এই যে এফেক্ট, এই এফেক্টটাকে আমরা বলতে পারি হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। নেক্সট আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ইটস এফেক্ট। ঠিক আছে, এবার এই যে এফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং আর দ্য এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল চেঞ্জেস কজড বাই দ্য হিউম্যান এমিশনস অফ দ্য গ্রিন হাউস গ্যাসেস। মানে পৃথিবীর বাতাস বা বায়ুমণ্ডলে বা অ্যাটমসফিয়ারে অলরেডি কিছু গ্রিন হাউস গ্যাসেস আছে, সেটার জন্য মানুষ রেসপন্সিবল নয়। ঠিক আছে, অলরেডি কিছু বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস ছিলই, কিন্তু বর্তমানে কি হচ্ছে, যত মানে যত বেশি অ্যাডভান্সমেন্ট হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, পপুলেশন বাড়ছে, তত কি হচ্ছে বেশি পরিমাণে এনার্জি ইউটিলাইজেশন হচ্ছে এবং এনার্জি ইউটিলাইজেশন হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সোশ্যাল চেঞ্জেসও হচ্ছে, সামাজিক কিছু পরিবর্তন ঘটছে। এবার সেগুলোর জন্য কি হচ্ছে না, যে গ্রিন হাউস গ্যাসগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে অলরেডি ছিল, মানুষ যত এনার্জি বেশি পরিমাণে ব্যবহার করছে আরো বেশি মাত্রায় সে সমস্ত গ্রিন হাউস গ্যাস নির্গত হচ্ছে। এবার এই যে গ্রিন হাউস গ্যাসগুলো নির্গত হচ্ছে সেগুলো গিয়ে কোথায় স্টোর হচ্ছে, বায়ুমণ্ডলেই তো স্টোর হচ্ছে। তো এর ফলে মানে পৃথিবীর বায়ুমণ্ডলের নর্মাল কন্ডিশনে যতটা পরিমাণে সে এনার্জি স্টোর করে রাখতে পারতো, যদি গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ তার তুলনায় বেড়ে যায় তাহলে কি হবে, তাহলে তার এনার্জি স্টোর করে রাখার প্রবণতা আরো বেড়ে যাবে, আরো বেশি মাত্রায় সে হিট এনার্জিটাকে অ্যাবজর্ব করে রাখবে এবং যত বেশি মাত্রায় হিট এনার্জি অ্যাবজর্ব করে রাখবে তত বেশি মাত্রায় সে আবার রেডিয়েটও করবে। রেডিয়েট করলে সেই রেডিয়েশনের কিছু অংশ আবার আর্থ সারফেসে এসে পৌঁছাবে এবং পৃথিবীর যে গড় তাপমাত্রা আছে সেই গড় তাপমাত্রা কিন্তু আরো বৃদ্ধি পাবে। যেটা পৃথিবীর যে অ্যাভারেজ টেম্পারেচার, সারফেস টেম্পারেচার এখন 14°C ধরা হচ্ছে, এখানে যদি গ্রিন হাউস গ্যাস বেড়ে যায় তাহলে কি হবে, তাহলে বেশি মাত্রায় আরো রেডিয়েশন হবে এবং তার জন্য পৃথিবীর গড় তাপমাত্রা কিন্তু আরো বেড়ে যাবে। এবার এই যে গড় তাপমাত্রা বেড়ে যাওয়ার যে ঘটনা, এই ঘটনাটাকে কি বলা হচ্ছে না, এটাকেই বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, গড় তাপমাত্রা বেড়ে যাওয়ার এই ঘটনাটাকেই বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। তো এবং এদের জন্য কি কি এফেক্ট হতে পারে না, গ্লেসিয়ার অর্থাৎ হিমবাহ যেগুলো আছে সেগুলো গলে যেতে পারে। ঠিক আছে, এবং বিভিন্ন সিজনাল ইভেন্টস গুলোর টাইমিং চেঞ্জ হয়ে যেতে পারে। মানে সিজনাল ইভেন্টস মানে কি, যেগুলো আমাদের ঋতুগুলো আছে, যেমন শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, মানে এই যে বিভিন্ন ঋতু, সেগুলোর যে একটা সাইক্লিক ম্যানারে সেগুলো আসে, সেগুলোর আসার মানে টাইমিং গুলো চেঞ্জ হয়ে যেতে পারে। মানে কি, এনভায়রনমেন্টাল একটা চেঞ্জ হতে পারে এবং তারই সাথে সাথে কি হতে পারে না, এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটিও কমে যেতে পারে। এগুলো কি, এগুলো হচ্ছে সমস্ত ইকোনমিক এবং এগুলো হচ্ছে সবই এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। এনভায়রনমেন্টের উপরে যে এফেক্টটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, তাদের জন্য এইটা হতে পারে। মানে হিমবাহ গলে যাবে, সিজনাল চেঞ্জের যে টাইমিং সেগুলো পরিবর্তিত হবে এবং তারই সাথে সাথে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি এটাও কমে যাবে। ঠিক আছে, এবং দেখা যাচ্ছে যে ফিউচার এফেক্টস অফ দ্য ক্লাইমেট চেঞ্জ উইল ভ্যারি ডিপেন্ডিং আপন দ্য ক্লাইমেট চেঞ্জ পলিসিস অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। মানে এই যে চেঞ্জটা যত বেশি, সোশ্যাল ডেভেলপমেন্ট যত বেশি হবে তত বেশি আমাদের এনার্জি ইউটিলাইজেশন হবে এবং তারই সাথে সাথে এনার্জি প্রোডাকশন বাড়বে এবং গ্রিন হাউস গ্যাস এমিশনস গুলোও বাড়বে এবং তার জন্য কিন্তু আলটিমেটলি ক্লাইমেটের একটা হিউজ চেঞ্জ দেখা দেবে। এবার হচ্ছে পৃথিবীতে বিভিন্ন দেশ, তারা তো ব্যাপারগুলো যখন রিয়েলাইজ করলো, তারা নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে কিছু পলিসি ঠিক করলো। কি পলিসি না, এনার্জি ইউটিলাইজেশন সবাইকেই করতে হবে, কিন্তু তার সাথে সাথে এই যে সমস্ত গ্রিন হাউস গ্যাস এমিশনস বা আদার্স যে এনভায়রনমেন্টাল এফেক্ট, সেগুলোকে কন্ট্রোল করতে হবে। সেগুলোকে কন্ট্রোল করার জন্য কিছু পলিসি
অ্যাডপ্ট করা হয়েছে, এবং সেই সমস্ত পলিসি যেগুলো অ্যাডপ্ট করা হয়েছে তাদের ফাইনাল ইম্প্যাক্টটা কিন্তু ক্লাইমেট চেঞ্জের উপরে পড়বে। ঠিক আছে, এটার উপরে কিন্তু পৃথিবীর জলবায়ু তার উপরে নির্ভর করবে। তো এটা দেখা গেছে যে নিয়ার টার্ম ক্লাইমেট চেঞ্জ পলিসিস would significantly affect the long term climate change impacts. Stringent mitigation policies might be able to limit the global warming in 2100 সালে to about 2 ডিগ্রি সেলসিয়াস or below relative to pre-industrial level। মানে যদি এই সমস্ত পলিসি যেগুলোকে ফলো করা হচ্ছে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের জন্য, যে বিভিন্ন ডিগ্রেডেশনকে রোধ করার জন্য যে পলিসি ইন্টারন্যাশনাল লেভেলে নেওয়া হয়েছে, সেই ক্লাইমেট চেঞ্জ পলিসিগুলোকে যদি ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করা হয় তাহলে দেখা যাবে যে এখন হচ্ছে 2020 সাল, তো 2100 সাল আস্তে আস্তে পৃথিবীর যে গড় তাপমাত্রা বৃদ্ধি সেটাকে 2 ডিগ্রি সেলসিয়াস বা তার কমে রাখা যাবে। মানে এখন যদি পৃথিবীর গড় তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস হয়, 2100 সালে গিয়ে সেটা 16 ডিগ্রি সেলসিয়াস বা তার থেকে কম মাত্রায় রাখা সম্ভব হবে। কি করে সম্ভব হবে? যদি প্রপার স্ট্রিনজেন্ট মিটিগেশন পলিসি নেওয়া হয় তবেই সম্ভব হবে। আবার যদি উইদাউট মিটিগেশন, মানে যদি কোনো পলিসি না নেওয়া হয় এবং যেরকম এনার্জি ডিমান্ড বেড়ে চলেছে সেরকমই বেড়ে যাবে, এবং এক্সটেন্সিভলি যদি ফসিল ফুয়েল বেসড পাওয়ার প্ল্যান্ট সেগুলো যদি ব্যবহার করতে থাকি, তাহলে কি হবে না গ্লোবাল ওয়ার্মিং 2100 সাল আস্তে আস্তে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৃথিবীর তাপমাত্রা বেড়ে যেতে পারে। এবং যত বেশি তাপমাত্রা বৃদ্ধি পাবে তত বেশি কি হবে, তার নেগেটিভ ইম্প্যাক্ট বাড়বে, এবং যত বেশি নেগেটিভ ইম্প্যাক্ট হবে তত বেশি কিন্তু পৃথিবীর পক্ষে সেটা ক্ষতিকারক হয়ে যাবে। এবার এই যে গ্লোবাল ওয়ার্মিং এর যে কিছু কিছু খারাপ প্রভাব সেগুলো আমরা দেখে নেব। প্রথমে কি বলছে না, ইনক্রিজ ইন দ্য গ্লোবাল টেম্পারেচার। তো রিসার্চ ওয়ার্ক করে দেখা যাচ্ছে যে গ্লোবাল টেম্পারেচার যেটা 20 শতাব্দী মানে 1900 থেকে 1999 এই শতকে যেটা ছিল সেটা কত ডিগ্রি সেলসিয়াস বেড়েছে না প্রায় 0.6 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। মানে যেটা 1800 থেকে 1999 সাল পর্যন্ত পৃথিবীর যা গড় তাপমাত্রা ছিল তার থেকে 1900 থেকে 1999 এর মধ্যে প্রায় 0.6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অ্যাভারেজলি বেড়েছে। এবং এটা দেখা গেছে যেটা গত 50 বছরে যত পৃথিবীর তাপমাত্রা বেড়েছে, মানে গ্লোবাল ওয়ার্মিং যত হয়েছে, এটার মেন কারণ কিন্তু হিউম্যান অ্যাক্টিভিটি, মানে মানুষের যে কার্যকলাপ তার জন্যই কিন্তু ঘটনাটা ঘটেছে। এবং দেখা গেছে যে গ্লোবাল টেম্পারেচার এইরকম চলতে থাকলে প্রায় 2100 সাল আস্তে আস্তে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, মানে যেটা আগে বলা হলো অ্যাভারেজ 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। আচ্ছা, এর জন্য কি হবে না, রাইজ ইন দ্য সি লেভেল, মানে সমুদ্র যে লেভেল, সমুদ্রের যে জলস্তর সেটা বৃদ্ধি পাবে। সেটা বৃদ্ধি পাবে কেন? কারণ হচ্ছে যে হিমবাহ গ্লেসিয়ার যেগুলো আছে সেগুলো গলে যাবে। হিমবাহ গলে গেলে কি হবে, সেই হিমবাহ গলে বরফ গলে জল হবে, সেই জল এসে কোথায় মিশবে, সমুদ্রতে মিশবে, এবং সমুদ্রের যে তাপমাত্রা সেটা তাপমাত্রা নয়, সমুদ্রের যে জলস্তর সেই জলস্তরটা বৃদ্ধি পাবে। এবং মিন সি লেভেল ইজ এক্সপেক্টেড টু রাইজ বিটুইন 30 সেন্টিমিটার টু 130 সেন্টিমিটার বাই দ্য ইয়ার 2100। ঠিক আছে, মিন সি লেভেল মানে হচ্ছে গড় যে সি লেভেল, মানে সব জায়গায় তো সমান নয় জলস্তরের উচ্চতা, কোথাও বেশি কোথাও কম, তো গড় যে লেভেল সেটা হচ্ছে 30 সেন্টিমিটার থেকে 130 সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে আপ টু দিস 2100 সাল পর্যন্ত। এবং এর জন্য কি হবে না, এর জন্য অনেক কিছু যেগুলো নিচু এলাকা আছে সেগুলো জলের তলায় ডুবে যাবে এবং আরো অন্য ক্ষতিকারক প্রভাব দেখা দেবে। এবারে কি নিউ রিস্ক অ্যান্ড প্রেশার অন হিউম্যান সোসাইটি, মানব সভ্যতার উপরে কি রকম প্রভাব পড়বে না, ফুড সিকিউরিটি ইজ আনলাইকলি টু বি থ্রেটেন্ড অ্যাট এ গ্লোবাল লেভেল। মানে গোটা পৃথিবীতে যে খাদ্য সংকট দেখা দেবে এরকম ব্যাপারটা নয়, কিন্তু সাম রিজিয়নস আর likely to experience food shortage and human water resources will be affected as precipitation and evaporation pattern চেঞ্জেস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। মানে কি বলা হলো যে এই যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গার জলবায়ু পরিবর্তিত হবে। মানে কোথাও হয়তো ঠিকঠাক বৃষ্টিপাত হতো, সেখানে বৃষ্টিপাতের মাত্রা কমে যাবে, সেখানে হয়তো মরুভূমি তৈরি হবে।
এবার যেখানে এরকম বৃষ্টিপাতের মাত্রা কমে যাবে সেখানে তো খাদ্য শস্য উৎপাদন হবে না, তার মানে কি হবে, একটা সেই সমস্ত জায়গাতে খাদ্য সংকট দেখা দিতে পারে এবং জলস্তর কমে যাওয়ার জন্য সেখানে জল সংকটও দেখা দিতে পারে। তো এটা হচ্ছে হিউম্যান সোসাইটির উপরে গ্লোবাল ওয়ার্মিং যেটা আছে তার এই সমস্ত এফেক্ট গুলো পড়তে পারে। তো নেক্সট আমরা যেটা চলে আসবো যে টপিকটা সেটা হচ্ছে পলিউশন। পলিউশন মানে হচ্ছে দূষণ, সেটাও একটা কারণ, মানে সেটাও একটা এফেক্ট। সেটা কি কি ঘটছে দেখা যাক না। পলিউশন ইজ দ্য introduction of the contaminants into natural environment that causes adverse changes। মানে পলিউটেন্টস মানে হচ্ছে কিছু দূষণকারক পদার্থ যেটা কিনা বায়ুমণ্ডলের মধ্যে মিশবে এবং বায়ুমণ্ডলে যদি মেশে তাহলে কি করবে, তারা কিছু অ্যাডভার্স এফেক্ট কিন্তু তৈরি করবে, মানে কিছু ক্ষতিকারক প্রভাব কিন্তু তৈরি করবে। এবং এগুলো কি কি পদ্ধতিতে হতে পারে না, নয়েজ, হিট, লাইট, বিভিন্ন ফর্মে এই সমস্ত পলিউটেন্টস গুলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে মিশতে পারে। এবং এগুলো হতে পারে কিনা ফরেন সাবস্টেন্স অর এনার্জিস অর ন্যাচারালি অকারিং কন্টামিনেন্টস, মানে এমন কিছু হতে পারে প্রাকৃতিক কারণেও কিছু এরকম দূষণকারক পদার্থ বায়ুমণ্ডলে মিশতে পারে, এমন নয় যে সেগুলো মিশবে না, কিন্তু সেগুলো যেরকম মিশবে তারই সাথে সাথে মানুষের যে কার্যকলাপ সেই কার্যকলাপের জন্য কিন্তু কিছু কিছু এরকম দূষণকারক পদার্থ পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে মিশবে এবং মিশে সেগুলো পরিবেশকে দূষিত করে তুলবে। এবারে আমরা দেখে নেব যে এই যে পরিবেশ দূষণকারক বিভিন্ন রকমের কম্পোনেন্টস গুলো আছে সেগুলো কি কি। তো এ মেজর কম্পোনেন্ট অফ দ্য এয়ার পলিউশন রেজাল্টস ফ্রম বার্নিং অফ দ্য ফসিল ফুয়েলস। Fossil fuels are primarily derived from burning of ফসিল, এটা অ্যাকচুয়ালি এটা এখানে ভুল লেখা হয়েছে, এনার্জি মানে আলটিমেটলি এনার্জি কিভাবে আমরা ডিরাইভ করি, এনার্জি ডিরাইভ করি আমরা ফসিল ফুয়েলকে বার্ন করে। তো এবং এই যে ফসিল ফুয়েল এগুলো হচ্ছে কি না প্ল্যান্ট মেটেরিয়াল যেগুলো ভূগর্ভস্থলে দীর্ঘদিন ধরে চাপা পড়েছিল দীর্ঘ সময় জুড়ে, সেগুলো থেকেই তো এই ফসিল ফুয়েলগুলো আলটিমেটলি তৈরি হয়েছে। এবং যত এগুলো দীর্ঘ সময় ধরে পৃথিবীর বায়ুমণ্ডল পৃথিবীর যে মাটির তলায় চাপা পড়ে থাকার যে পদার্থ যেগুলো গাছপালা সেগুলো থেকেই এই ফসিল ফুয়েল মানে কয়লা এগুলো তৈরি হয়েছে। এবং এগুলোতে কি আছে, তার মানে এগুলোতে প্রচুর পরিমাণে কার্বন আছে এবং কার্বনের কম্পাউন্ড আছে কিছু, ঠিক আছে। এবার যখন আমরা কার্বনকে বার্ন করবো কি তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এবং সেই কারণবশত যখন আমরা কোনো ফসিল ফুয়েলকে বার্ন করি তখন কি তৈরি হয়, আলটিমেটলি কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এবং যেটা বায়ুমণ্ডলে মিশবে এবং বাতাসকে দূষিত করে তুলবে। The household sector is the largest consumer of energy in India। মানে পৃথিবী মানে ইন্ডিয়ার রেসপেক্টে যদি আমরা দেখি, ইন্ডিয়াতে কিন্তু মেজর যে এনার্জি কনজাম্পশনটা হয় সেটা কিন্তু ইন্ডাস্ট্রিতে হয় না। মেন এনার্জি কনজাম্পশনটা কিন্তু হাউসহোল্ড মানে ঘরে যে বিভিন্ন ধরনের এনার্জি ইউজ করা হচ্ছে সেটাই হচ্ছে মেজর। এবং অ্যাবাউট 40 to 50% অফ দ্য টোটাল এনার্জি ইজ কনজিউমড বাই দ্য হাউসহোল্ড সেক্টর অ্যান্ড মোস্ট অ্যাবান্ডেন্টলি ইউজড ফসিল ফুয়েলস ফর কুকিং ইজ উড। মানে ভারতের বিভিন্ন জায়গায় বেশিরভাগ জায়গাতে এখনো পর্যন্ত কিন্তু কাঠ এটাকেই জ্বালিয়ে রান্নার কাজে ব্যবহার করা হয়। এবং এই যে কাঠ মানে বায়োমাস এগুলোকে বার্ন করে যে এনার্জি ডিরাইভ করা হচ্ছে তার থেকেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড বাতাসে মিশছে। মানে এই যে কুকিং এর পারপাসে যে উড ব্যবহার করা হচ্ছে মানে কাঠ ব্যবহার করা হচ্ছে এটাও কিন্তু পরিবেশ দূষণের একটা কারণ। নেক্সট কি, নেক্সট হচ্ছে বার্নিং অফ ফসিল ফুয়েলস introduce large quantity of CO2, some quantities of carbon monoxide বা CO in addition to hydrocarbons। বিভিন্ন রকমের হাইড্রোকার্বনসও আছে যেমন মিথেন। and incomplete combustion produces smoke consisting of particles or shoot of carbon, droplets of unburnt hydrocarbons and carbon monoxides। and fossil fuel also contain sulfur which is oxidized to sulfur dioxide during combustion। মানে এই যে ফসিল ফুয়েল গুলো জ্বালানো হচ্ছে সেগুলো থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, কার্বন মনোঅক্সাইড তৈরি হচ্ছে, সাথে সাথে কিছু হাইড্রোকার্বনস তৈরি হচ্ছে। আবার এমনও হচ্ছে যেগুলো কমপ্লিট কম্বাশন হচ্ছে না, কমপ্লিট কম্বাশন না হলে কি হবে, ইনকমপ্লিট কম্বাশনের জন্য কিছু শুট মানে যেটাকে আমরা শিখা বলতে পারি,
সেই সুট বা একটা কালো রঙের পদার্থ এগুলো তৈরি হচ্ছে, ধূসকালি, এটা তৈরি হচ্ছে। এবং এগুলো কি হচ্ছে, এগুলো কিন্তু বাতাসের মধ্যে মিশছে এবং বাতাসে মিশছে এবং এগুলো কিন্তু পরিবেশকে দূষিত করে তুলছে। এবং তার সাথে সাথে যে উড মানে কাঠ, তার মধ্যে কিছু পরিমাণে সালফারও থাকে। এবার সালফার যখন বার্ন হবে তখন কি হবে, সালফার ডাইঅক্সাইড তৈরি হবে। ঠিক আছে, সেটাও কিন্তু খুব ক্ষতিকারক একটা পদার্থ, সেটাও কিন্তু এই কম্বাসনের জন্য পাওয়া যাচ্ছে। এছাড়া আর কি হচ্ছে না, কোল প্রোডাকশন থ্রু ওপেন কাস্ট মাইনিং, কয়লা খনি থেকে যে কয়লা উত্তোলন করা হচ্ছে, কি জন্য উত্তোলন করা হচ্ছে, এগুলোকে সাপ্লাই করা হবে ফর কনজাম্পশন ইন দ্য পাওয়ার প্ল্যান্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বয়লার্স। দে অলসো লিড টু পার্টিকুলেট অ্যান্ড গ্যাসিয়াস পলিউশন। মানে যখন কয়লা উত্তোলন করা হচ্ছে, কয়লার অনেক গুঁড়ো গুঁড়ো থাকে, কয়লা যেখানে ওপেন কাস্ট মাইনিং করা হয় দেখতে পাবে সেখানে বাতাসটায় পুরো কয়লার গুঁড়ো মিশে থাকে। তো এইগুলো তো কয়লার গুঁড়ো বাতাসে মিশছে, এগুলো কি হচ্ছে, এগুলোর জন্য এগুলো কিন্তু পলিউটেন্টস, এগুলো বাতাসে মিশে কি করছে, সিভিয়ার হেলথ হ্যাজার্ড, এর জন্য সিরিয়াস হেলথ প্রবলেম দেখা দিতে পারে। এবং এর জন্য কি হতে পারে না, এর সাথে সাথে ল্যান্ড ডিগ্রেডেশন হতে পারে এবং ফরেস্ট ডিগ্রেডেশনও হতে পারে। মানে যেখানে যে জায়গায় এইরকম কয়লা উত্তোলন করা হচ্ছে সেই জায়গার জমি কিন্তু আর চাষবাসের উপযুক্ত থাকবে না। যেখানে কয়লা উত্তোলন করা হচ্ছে সেই জায়গায় আর চাষবাস হবে না, মানে ল্যান্ডের একটা ডিগ্রেডেশন তো হবেই, এবং তারই সাথে সাথে ফরেস্ট ডিগ্রেডেশন। সেখানে যদি কিছু জঙ্গল থাকে বা ফরেস্ট থাকে, সেখানকার বাতাসেও যদি এই সমস্ত মানে কয়লার গুঁড়ো জাতীয় পদার্থ মিশে থাকে, তাহলে সেটা কিন্তু জঙ্গলের যে গাছপালা তাদের পক্ষেও খুব ক্ষতিকারক এবং আলটিমেটলি এগুলো ফরেস্টেরও ডিগ্রেডেশন করে দেবে। তার মানে এটাও হচ্ছে অন্যতম একটা রিজন ফর এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বা পলিউশন। এন্ড নেক্সট হচ্ছে কি, কনজাম্পশন অফ পেট্রোলিয়াম প্রোডাক্টস ইন দ্য ভেহিকেলস, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক কুকিং। বিভিন্ন পেট্রোলিয়াম প্রোডাক্ট ইউজ করা হচ্ছে, এলপিজি ইউজ করছি, অথবা ভিকেলস মানে গাড়িতে আমরা পেট্রোল ডিজেল এগুলো ইউজ করছি, এগুলোতে কি হচ্ছে না, ইন এমিশন অফ রেজাল্টস ইন এমিশন অফ পলিউটেন্টস ইন লার্জ কোয়ান্টিটি। এগুলো যখন জ্বালানো হচ্ছে তখনও কিন্তু প্রচুর পরিমাণে পলিউটেন্টস তৈরি হচ্ছে। এবং রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস বা রেডিও অ্যাক্টিভ এমিশনস ফ্রম দ্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস, দে অলসো কজেস সিরিয়াস ইম্প্যাক্ট অন দ্য স্পেস অ্যান্ড সেফটি। And also there is a problem of long-term waste disposal and decommissioning of the plants. এখানে দুটো জিনিসের কথা বলা হলো। প্রথমে বলছি যে পেট্রোলিয়াম জাতীয় যে পদার্থ যেগুলোকে আমরা বিভিন্ন গাড়িতে ব্যবহার করছি বা ডোমেস্টিক কুকিং পারপাসে ইউজ করছি, সেখান থেকেও যে বিভিন্ন কম্বাসন হচ্ছে, কম্বাসন প্রসেসের জন্য পলিউটেন্টস তো তৈরি হচ্ছে, প্রচুর পরিমাণে পলিউটেন্টস তৈরি হচ্ছে এবং সেগুলো বাতাসে মিশে বাতাসকে দূষিত করে তুলছে। এবং তারই সাথে সাথে যে বিভিন্ন নিউক্লিয়ার যে প্ল্যান্ট গুলো আছে যেখানে রেডিও অ্যাক্টিভ এমিশনস হচ্ছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে আমরা জানি রেডিও অ্যাক্টিভ এমিশনস হয়, এবং সেগুলোর জন্য কি হচ্ছে, তার উপরে কিন্তু সেটার জন্য কিন্তু একটা দীর্ঘস্থায়ী একটা খারাপ প্রভাব দেখা দিতে পারে পরিবেশের উপরে, এটাও কিন্তু একটা পলিউশনের কারণ। এবং তার সাথে সাথে যখন আমরা নিউক্লিয়ার রিয়াকশন ঘটাচ্ছি, নিউক্লিয়ার যে ওয়েস্ট গুলো তৈরি হচ্ছে, সেই নিউক্লিয়ার ওয়েস্ট গুলো কিন্তু নর্মাল ওয়েস্টের মতো নয়। নর্মাল ওয়েস্টকে আমরা যে কোনো জায়গায় ডিসপোজ করতে পারি, কিন্তু নিউক্লিয়ার ওয়েস্টের ডিসপোজালটা কিন্তু একটা খুব কঠিন। মানে যে জায়গায় নিউক্লিয়ার ওয়েস্ট ডিসপোজ করা হবে সেই জায়গায় কিন্তু অনেক একটা দীর্ঘস্থায়ী খারাপ প্রভাব দেখা দেবে। এবং একটা প্ল্যান্ট যখন ডিকমিশন মানে শেষ হয়ে যাবে বা যখন প্ল্যান্টকে ডিকমিশন করা হবে, তখনও এই একটা সমস্যা কিন্তু দেখা দেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে। এবং এগুলো হচ্ছে সমস্ত পরিবেশ দূষণের এক একটা কারণ। তো এটা কোশ্চেনে আসতে পারে যে হোয়াট আর দ্য মেজর কম্পোনেন্টস অফ দ্য পলিউশন। ঠিক আছে, পলিউটেন্টস মানে বিভিন্ন রকমের যে পলিউশন হচ্ছে সেগুলোর জন্য মেজর কি কি কম্পোনেন্টস রেসপন্সিবল, সেগুলো আমরা এটা তো আপনি এয়ার পলিউশনটাই বললেন মেনলি, আর ওই শুধু এয়ার পলিউশনটা লিখলেই হবে তো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এনার্জি থেকে যেটা রিলেটেড না, আমরা এখানে অ্যাকচুয়ালি এনার্জি কনজারভেশন অ্যান্ড অডিট এর সঙ্গে রিলেটেডই তো করবো। এনার্জি কনজারভেশন অ্যান্ড অডিট থেকে মানে এগুলো থেকে আমার মেনলি যেটা হচ্ছে এয়ারের পলিউশন গুলোই মেনলি তো হচ্ছে, সেগুলোই আমরা মেনলি ডিসকাস করেছি। মানে আরো পলিউশন হতে পারে যেগুলো এয়ারের থেকেও, ধরো এখানে যেটা তোমার হয়ে গেল যে সলিড ওয়েস্ট, ঠিক আছে, সলিড ওয়েস্ট যেটা ডিসপোজ করা হলো সেটার জন্য ল্যান্ডের একটা ডিগ্রেডেশন হচ্ছে, এটাকে আমরা এয়ার পলিউশন বলবো না, কিন্তু ল্যান্ডের ডিগ্রেডেশন তো হচ্ছে, মানে সেই জায়গার জমির একটা বা সেই ল্যান্ডের একটা এফেক্ট পড়ছে। ঠিক আছে, মানে মেজর এফেক্টটা কিন্তু এনার্জি ইউটিলাইজেশনের জন্য মেজর যে ইম্প্যাক্টটা এনভায়রনমেন্টের উপরে পড়ছে মেনলি সেটা হচ্ছে এর উপরে, মানে এয়ারের উপরেই বা অ্যাটমসফিয়ারের উপরে। ঠিক আছে, সেটাকে নিয়ে আমরা এখানে মেনলি করি, ডিসকাস করি।
আচ্ছা, এই যে হার্মফুল এফেক্ট অফ পলিউশন, পলিউশনের জন্য কি কি খারাপ প্রভাবগুলো দেখা দিচ্ছে না, হাই কনসেন্ট্রেশন অফ পার্টিকুলেটস অ্যান্ড স্মোক অ্যান্ড ফিউমস ইন দ্য অ্যাটমসফিয়ার, ইট ইনক্রিজ দ্যাট turbidity and reduces the amount of solar radiation reaching the ground, and overall effect of these upon biosphere and environment can be summarized as, মানে এই যে পার্টিকুলেট ম্যাটার গুলো বাতাসে ভেসে থাকছে, তো সেগুলোর জন্য কি হচ্ছে, সেই জায়গা দিয়ে সোলার রেডিয়েশন যেটা পৃথিবীতে এসে পৌঁছায়, সোলার রেডিয়েশন যে আসবে, বাতাসে যদি অনেক ধূলিকণা জাতীয় পদার্থ মিশে থাকে, ধরো এরকম অনেক পার্টিকুল এরকম বাতাসে ভেসে বেড়াচ্ছে, সেগুলো কি করবে, সেগুলো অনেক এনার্জি অ্যাবজর্ব করে নেবে। সূর্য থেকে যে আলো আসছে তার মধ্যে অনেক এনার্জি এই পার্টিকেল গুলো কিন্তু অ্যাবজর্ব করে নেবে, এরোসোল গুলো। এবার এগুলো যেগুলো অ্যাবজর্ব করে নেবে তার জন্য এনার্জিটা কিন্তু আলটিমেটলি পৃথিবীর সারফেসে কম পৌঁছাবে, ঠিক আছে। তো আলটিমেটলি এছাড়াও আরো কিছু এফেক্ট আছে, সেগুলো কি কি না, ডিগ্রেডেশন অ্যান্ড ডিকম্পোজিশন অফ দ্য বিল্ডিং অ্যান্ড মেটেরিয়ালস, বিভিন্ন বিল্ডিং এবং মেটেরিয়ালের ক্ষতি হতে পারে। এফেক্টস অন প্ল্যান্ট অ্যান্ড ক্যাটেল রেজাল্টস ইন লোয়ার অ্যান্ড ডিগ্রেডেড এগ্রিকালচারাল আউটপুট, মানে যে শস্য বা বিভিন্ন যে গাছপালা তাদের উপরে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের জন্য। বিভিন্ন যে গৃহপালিত পশু, গবাদি পশু, তাদের উপরেও এফেক্ট করবে, এবং আলটিমেটলি এদের উপরে এফেক্ট করলে আমাদের এগ্রিকালচারাল যে আউটপুট সেটা কমে যাবে, ঠিক আছে। এবং হেলথ হ্যাজার্ড ফর হিউম্যান বিং, মানুষের বিভিন্ন হেলথ হ্যাজার্ড এটাও দেখা দিতে পারে। এগুলো হচ্ছে বিভিন্ন হার্মফুল এফেক্টস অফ পলিউশন। এগুলো হচ্ছে এনভায়রনমেন্টে যে পলিউশন হচ্ছে তাদের জন্য কি কি ক্ষতিকারক প্রভাব সংক্ষেপে বলা হলো, আরো অনেক প্রভাব আছে, ঠিক আছে। আমরা এনার্জি বেশি করে ইউটিলাইজেশন করলে মেনলি যে পলিউশন গুলো হচ্ছে এবং তাদের জন্য কি কি প্রভাব আমাদের সমাজে পড়ছে সেগুলো আমরা এখানে সংক্ষেপে বললাম। তো নেক্সট ডেতে আমরা এর পরবর্তী যে অ্যাসিড রেন এটা সম্পর্কে আমরা আলোচনা করব, ঠিক আছে। আজকের এই ডিসকাশনের উপরে কারো ডাউট আছে কিছু?